পরিবারতন্ত্র থেকে দেশকে বের করে নিয়ে আসা হবে, যশোরে জামায়াতের আমির। এরপর যাবেন সাতক্ষীরা, খুলনায় নেতাকর্মীদের উচ্ছ্বাস। 22 বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান। দুপুরে জনসমাবেশ, ব্যানার, ফেস্টুন ও প্রতীক হাতে কর্মী সমর্থকরা। বরগুনায় ভোটের হিসাব নিকাশের কেন্দ্রবিন্দু নারী ভোটার। শুধু মার্কা নয়, বরং নিরাপত্তা, কর্মসংস্থানের নিশ্চয়তা চান ভোটাররা। কিশোরগঞ্জের ভৈরবে মেইল ট্রেনের বগি লাইনচ্যুত। 8 ঘন্টা ধরে ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ। পাবনার বিস্তীর্ণ মাঠ জুড়ে লাল সবুজ টমেটো। মাঠের উর্বরতায় বাড়ছে উৎপাদন, ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশা চাষিদের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। আগামীর রাজনীতি হবে 18 কোটি জনগণের রাজনীতি, পরিবারের নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দক্ষিণাঞ্চলের যশোরে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কথা জানান তিনি। জামায়াতে ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের যেটা পাওনা সেটা বুঝিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। হ্যাঁ ও না ভোটের বিষয়ে তিনি বলেন, ভিতরে ভিতরে অনেকে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন, প্রকাশ্যে তারা প্রকাশ করছেন না। নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে একটি পক্ষ, পাশাপাশি নারীদের গায়ে হাতও তুলছে তারা। সম্মান ও অধিকারের প্রতি কেউ হাত দিলে তরুণদের প্রতিরোধ করার আহ্বান জানান জামায়াতের আমির। আমরা আমাদের দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। যেদিন সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে সত্যিকার অর্থে, সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশে শাসন ত্রাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না। সাতক্ষীরা হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে রয়েছেন সহকর্মী সানি মৃধা, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সানি, জানাবেন জামায়াতের আমির কখন পৌঁছাবেন সাতক্ষীরা, তার কেমন দেখছেন সার্বিক প্রস্তুতি? আপনি এখন যে বর্তমান চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে 11 জনের ক্রিকেটের যে যারা সমর্থক রয়েছেন, এই মাঠটি কিন্তু আরো ঘন্টাখানেক আগে এটা ভরে গেছে। অর্থাৎ আমরা যখন সকালে এইখানে আসি তখন থেকে আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানকার যে 11 জনের সমর্থকরা রয়েছেন তারা একদম পুরো মাঠটি তাদের নিজেদের দখল করে রেখেছেন। আপনাকে বলে রেখে, আজকে সদরের সাতক্ষীরা যে সদর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে মাঠ আছে, এই মাঠে কিন্তু জামাত ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমানের একটি জনসভা আছেন। এখানে 12:30টায় তার আসার কথা রয়েছেন। এর মধ্যে তিনি কিন্তু যশোরে একটি জনসভায় বক্তব্য রেখেছেন, সেখানে কিন্তু তার পরিকল্পনা তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু কুষ্টিয়ার মাধ্যমে শুরু করে সেদিন কিন্তু মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে শুরু করে আজকে কিন্তু যশোরের মাধ্যমে শুরু করেছে। সেটি আজকে বাগেরহাটের একটি জনসভার অংশগ্রহণের মধ্যে দিয়ে শেষ হবে। তবে তিনি এই পুরো জনসভার মধ্যে কিন্তু তিনি ক্ষমতায় গেলে তিনি কি পরিকল্পনা করবেন, তার যে রাষ্ট্রীয় যে যদি জামায়াত ক্ষমতায় যায় তখন তাদের যে পরিকল্পনা বা রূপরেখা রাষ্ট্র উন্নয়নের, সেটি কিন্তু গতকাল প্রত্যেকটা সমাবেশে তিনি তুলে ধরেছেন। একটি বিষয় বিশেষ করে লক্ষ্য করা গেছে যে এই যে তার পরিকল্পনার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে নারীদের এবং একই সাথে তরুণদেরকে নিয়ে তিনি বেশি আলাদা আলাদা পরিকল্পনা করেছেন। এবং রাষ্ট্রের উন্নয়নে যেসব সংস্কার দরকার তার মতে এবং তাদের 11 দলীয় জোট যে সংস্কারগুলো করতে চায় সেগুলো নিয়েও কিন্তু তারা তুলে ধরেছেন। তিনি গতকালকে কিন্তু বলেছেন যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিন্তু বেশ কিছু কলকারখানা, সরকারি কলকারখানা বন্ধ রয়েছে। তার দল ক্ষমতায় আসলে, অর্থাৎ 11 দলীয় জোট যদি ক্ষমতা আসে, সেই কলকারখানাগুলো পুনরায় চালু হবে। একই সাথে তাদের কিছু নারী কর্মীদের হেনস্থার শিকার হয়েছে, সেই হেনস্থার কিন্তু বারবার প্রত্যেকটা সমাবেশে হেনস্থার প্রতিবাদ তিনি করেছেন। এবং ভবিষ্যতে এই ধরনের কোনো যদি আবারও সংকট বা এরকম আবারও তাদের নারী কর্মীদের হেনস্থা করা হয়, তারা এটা প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এখন যেটা বলেছি, সাতক্ষীরার যে এখানে রয়েছেন, এখানে কিন্তু 12:30টায় তার আসার কথা রয়েছে। তবে তার আসার আগে কিন্তু এখানে 11 দলীয় নেতা কর্মীরা একদম কানায় কানে পরিপূর্ণ হয়ে গেছে। তো উজ্জ্বল, এই ছিল সাতক্ষীরা 11 দলীয় নির্বাচনী জনসভার সবচেয়ে খবর আমার কাছে।
সাতক্ষীরা থেকে জামায়াতের নির্বাচনী সমাবেশের বিস্তারিত জানাচ্ছিলেন সানি মৃধা। প্রায় ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে নগরীর সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন তারেক রহমান কখন এসে সমাবেশ স্থলে পৌঁছাবেন আর নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন? উজ্জ্বল, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আজকে দুপুর ২:৩০টায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের যে জনসভা সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আজকের এই জনসভাকে সফল করার জন্য কিন্তু বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে গত দুদিন ধরে এবং ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা আজকে জনসভায় যোগ দেওয়ার জন্য সার্কিট হাউস মাঠে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে গত রাতেই বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে নেত্রকোনা থেকে আমরা দেখেছি গত রাতে বেশ কিছু নেতাকর্মী এই সার্কিট হাউস মাঠে এসে অবস্থান নিয়েছেন এবং এখন কিন্তু বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন দলে দলে। তবে এখনো যে অনুযায়ী আশা করা হচ্ছিল যে পরিমাণ মানুষ আসবে এখনো আসেনি। বিএনপির নেতারা বলছেন যে যেহেতু ২:৩০টার দিকে সমাবেশ, লোকজন আশপাশেই আছে, কিছুক্ষণের মধ্যেই সমাবেশে আসতে শুরু করবে এবং মানুষজন কিন্তু আসছে। আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে ছোট বড় মিছিল নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আজকের এই যে জনসভা স্থল সেখানে কিন্তু আসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই জনসভার যে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিএসএফ সদস্যরা কিন্তু ইতিমধ্যেই মঞ্চে অবস্থান করছেন এবং তারা এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি পর্যবেক্ষণ করছেন এবং এখানে আজকের এই যে সমাবেশ অনুষ্ঠিত হবে, বিএনপি নেতারা যেটি বলছেন আজকের এই সমাবেশটিকে বিশেষ করে তারা নির্বাচনী জনসভা এটি এবং এই অঞ্চলে যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীদের নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ কাজ হবে আসলে এই জনসভা থেকে। এবং এখানে তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং এই অঞ্চলে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে এই অঞ্চলের কী ধরনের উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতিও কিন্তু এখান থেকে আসতে পারে বলে বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে মিছিলের জনসমাবেশের যে কাজ সেই কাজ কিন্তু দুপুরের পর শুরু হবে এবং ইতিমধ্যেই বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন। তো বিএনপির নেতাকর্মীরা আশা করছেন যে এবারের যে জনসমাবেশটি এখানে হবে এটি অতীতের এই সার্কিট হাউস মাঠের যত ধরনের সমাবেশ হয়েছে লোক সমাগমের দিক থেকে রেকর্ড ভঙ্গ করবে বলে তারা আশা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ঢাকা ১৯ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এ বিষয়ে জানাতে সাভারের কলমা এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন প্রচারণা কেমন দেখছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? জাতীয় সংসদ নির্বাচনের সাভারের যে প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে বলা যায়। আমরা দেখছি সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু বিএনপি সহ আরো ৮টি দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এই আসনে। তারা কিন্তু বিভিন্ন পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। তবে বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশ ধানের শীষের যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু প্রচারণায় এগিয়ে রয়েছেন। এছাড়াও এনসিপি সহ আরো যে 7টি দল রয়েছে তাদের প্রচারণায় আসলে মাঠে খুব একটা দেখা না মিললেও কিন্তু আমরা প্রতিদিনই যে ধানের শীষের যে প্রচারণা সেটি কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন পাড়া মহল্লায় এবং ইউনিয়ন পর্যায়ে কিন্তু এইসব প্রচারণা চলছে। এবং আজকে রয়েছে এই মুহূর্তে সাভারের কলমা এলাকায়, মানে সাভার সদর ইউনিয়নে কিন্তু ধানের শীষের যে প্রার্থী তিনি প্রচারণা চালাচ্ছেন এবং তিনি কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে ধানের শীষের যে প্রার্থী তিনি কিন্তু ভোটারদের সাথে কথা বলছেন এবং তিনি বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন যে আসলে কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করবেন এবং এলাকার উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবেন সে কথাই কিন্তু তিনি বলছেন। এবং বিশেষ করে সালাউদ্দিন বাবু মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি সাভার উপহার দিবেন এমন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন এবং নারী ভোটারদের কাছে গিয়ে কিন্তু তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তাদেরকে বিভিন্ন স্কিমের আওতায় নিয়ে আসা হবে, ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেগুলোর কথাই কিন্তু বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানের শীষের যে সাভারের প্রার্থী রয়েছে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি কিন্তু সাভারের কলমা এলাকায় নির্বাচনী
প্রচারণায় অংশ নিয়েছেন। এখানে যথেষ্ট পরিমাণে লোকজন রয়েছে এবং এই কর্মসূচি কিন্তু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি এইভাবেই চলছে আসলে। এবং তারা কিন্তু নির্বাচনী যেই পরিবেশ আমেজ সেটি আসলে তাদের এই প্রচারণার মধ্য দিয়ে ফিরে এসেছে এমন কথাই কিন্তু বলা যায়। এবং তারা কিন্তু তাদের এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে যে ত্রয়োদশ নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে সাধারণ ভোটাররা যাতে অংশগ্রহণ করে সে বিষয়টি এনশিওর করার চেষ্টা করছেন। এবং আমি যেমনটি বলছিলাম তারা কিন্তু বিশেষ করে নারী ভোটার যারা রয়েছে নারী ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদেরকে বিএনপি সরকার ক্ষমতায় আসলে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সেই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে। মোটামুটি বলা যায় সাভার 19 আসনে প্রচারণা কিন্তু জমে উঠেছে এবং বিরাজ করছে নির্বাচনী আমেজ। এই ছিল সাভারের কলমা এলাকা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য নিয়ে আমার কাছে বিস্তারিত। হুমায়ুন কবির জানাচ্ছিলেন ঢাকা 19 আসনের নির্বাচনী প্রচারের খবর। নোয়াখালীর 6টি আসনে নির্বাচনের সমীকরণে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাত্রা। বিভিন্ন প্রতীকের প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। ভোটারদের কাছে টানতে জলাবদ্ধতা দূরীকরণ, সুপেয় পানির সংকট নিরসন, নদী ভাঙন রোধ ও শিল্প কারখানায় স্থাপন করে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, জানাবেন প্রার্থীরা তো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের চাওয়া পাওয়া সম্পর্কে তারা কি বলছেন? আসলে নির্বাচন আসে, নির্বাচন যায় এবং নির্বাচন এলে প্রার্থীরা তাদের প্রতিশ্রুতির ফুলঝুরি দেয়, কিন্তু বাস্তবে তা কতটুকু তারা কাজ করে সেটি হচ্ছে দেখার বিষয়। ঠিক এবছরও আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কিন্তু ভোটাররা এবার তাদের প্রার্থীদের কাছে বেশ কিছু চাওয়ার জায়গা রয়েছে। তারা প্রার্থীদের কাছে চাচ্ছেন, যেমন নোয়াখালী অঞ্চলের সবচেয়ে যে বড় সমস্যা সেটি হচ্ছে এই অঞ্চলের জলাবদ্ধতা। আমরা এই মুহূর্তে যেখানটি দেখাচ্ছি এখানেও ঠিক গত 2 বছর আগে বন্যায় প্রায় হাঁটু পানির উপরে ছিল। তো স্থানীয় যারা ভোটার রয়েছেন তারা বলছেন এই অঞ্চলে যে জলাবদ্ধতা সমস্যা সেটি যেন লাঘবে যারা নির্বাচিত হবেন তারা যেন ভূমিকা রাখেন। আর পাশাপাশি হচ্ছে এই অঞ্চলে কিন্তু নোয়াখালী সদর এবং সুবর্ণচর এই 2টি উপজেলায় হচ্ছে সুপেয় পানির তীব্র সংকট, অর্থাৎ শুষ্ক মৌসুমে কিন্তু এই অঞ্চলের মানুষ তাদের খাবার এবং বসবাসের জন্য যে পরিমাণ সুপেয় পানির প্রয়োজন সেটি পাচ্ছেন না। এর জন্য স্থায়ী যেন সমাধান করেন, সেজন্য যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে ভোটারদের সেটিও চাওয়া। পাশাপাশি এই এলাকায় প্রচুর পরিমাণ শিল্পপতি রয়েছেন, কিন্তু সেই তুলনায় এই এলাকায় কিন্তু কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, যার কারণে এখানে আসলে যারা শিক্ষিত এবং যুবক রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু বেকার থাকতে হচ্ছে। এই অঞ্চলে যারা প্রবাসী রয়েছেন তাদের রেমিটেন্সেও কিন্তু এই এলাকায় খুব একটা কলকারখানা গড়ে ওঠেনি, যার কারণে এই এলাকার যারা ভোটার রয়েছেন তারা চাচ্ছেন যারা নির্বাচিত হবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার 6টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং শিল্প কলকারখানা স্থাপন করা হয়। পাশাপাশি এবারের ভোটে নোয়াখালী 6টি আসনে প্রায় 28,60,000-এর মতো ভোটার রয়েছেন, যার প্রায় 48% কিন্তু নারী ভোটার। তো নারী ভোটাররা যারা রয়েছেন তারা চাচ্ছেন নারী বান্ধব এই এলাকা যাতে গড়ে ওঠে, অর্থাৎ এই এলাকাতে যাতে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়, পাশাপাশি নারীদেরও জন্য যে নিরাপত্তা সেটিও যাতে ব্যবস্থা করে যারা নির্বাচনে জয়ী হবেন তাদের কাছে কিন্তু এমনটিও চাচ্ছেন ভোটাররা। তো আসলে এই ছিল নোয়াখালী থেকে ভোটারদের চাওয়া পাওয়া নিয়ে আমার কাছে সব শেষ। নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি জামাত জোট ও স্বতন্ত্র সহ বিভিন্ন দলের 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। এ নিয়ে আরও জানাতে বন্দর ইউনিয়ন থেকে যুক্ত আছেন ইমরান আলী সজীব। ইমরান, জানাবেন প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর নির্বাচনী প্রচারণার আর কি খবর রয়েছে? যে উজ্জ্বল, আপনি এই মুহূর্তে যে আমি রয়েছি এটি হচ্ছে বন্দর ইউনিয়নের ধামগড় ইস্পাহানি বাজার এলাকায়। এই রাস্তার এক পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ এলাকা এবং আরেক পাশে কিন্তু সিটি কর্পোরেশন এলাকা। তো এই পুরো ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন মিলিয়ে এবং সদরের এলাকা মিলিয়ে কিন্তু হচ্ছে এই নারায়ণগঞ্জ 5 আসন। তো এই আসনটিতে এইবার কিন্তু 10 জন প্রার্থী, স্বতন্ত্র সহ 10 জন প্রার্থী কিন্তু আপনার তার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে প্রতিশ্রুতির কথা আপনি বললেন সেই প্রতিশ্রুতি কিন্তু আপনার সব প্রার্থী সব ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই যে আসনটি, এই আসনটিতে কিন্তু কিছু সমস্যা রয়েছে, যে সমস্যা গুলো জনগণ এখানকার ভোটাররা যেটা বলছেন যে সিটি কর্পোরেশন ইউনিয়ন সব এলাকায় কিন্তু গ্যাসের একটা প্রচুর সমস্যা আছে, যে গ্যাসের কারণে তারা রান্না বান্না কাজ করতে পারছে
হচ্ছে না। এছাড়া কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু সমস্যা রয়েছে এবং এখানে কিন্তু পানির সমস্যা রয়েছে, বিশুদ্ধ খাবার পানির সমস্যা রয়েছে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানের কিন্তু আশ্বাস প্রতিশ্রুতি সব প্রার্থীরাই কিন্তু দিচ্ছেন এবং এই প্রতিশ্রুতিগুলো নিয়ে তারা কিন্তু দিন রাত মানুষের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু সেগুলো সমাধান, বিজয়ী হলে সমাধান করবেন সেই ধরনের আশ্বাস কিন্তু তারা দিচ্ছেন। এবং যেই প্রার্থীর প্রচারণায় আমি এখন রয়েছি, সিরাজুল মামুন খেলাফত মজলিসে, তিনি একটি কথা বলেছেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে সরকারি যে সমস্ত সুবিধা তার জন্য বরাদ্দ থাকবে সেই ধরনের সুযোগ সুবিধা তিনি গ্রহণ করবেন না এবং এই সুযোগ সুবিধার সাথে উনি আরো এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং আরো যারা বিভিন্ন সেক্টরে যেই মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে তিনি একটি তহবিল গঠনের কথা বলছেন এবং সেই তহবিল কিন্তু জনকল্যাণে ব্যয় করার প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। তো নানা রকম প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন এবং এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং এই নিয়েই কিন্তু আপনার প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ 5 আসন থেকে প্রচারণার সবশেষ। উজ্জ্বল। ইমরান আলী সজীব জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের নির্বাচনের প্রচারণার খবর। কুমিল্লা 4 আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে দেবিদ্বার থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন কেমন চলছে হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণা? উজ্জ্বল, সকাল থেকে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসন দেবিদ্বার এলাকায় যে তার যে নির্বাচনী এলাকা সেখানে কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং এর ইতিমধ্যে একটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন। আমি দেবিদ্বার উপজেলার একটি উঠান বৈঠকের সামনে আছি। এখানে কিছুক্ষণের মধ্যে হাসনাত আব্দুল্লাহ এসে উপস্থিত হবেন। তবে তিনি এর আগে ওয়াহিদপুরে একটি উঠান বৈঠকে যে বক্তব্য রেখেছেন তার কিছু অংশ ছিল এরকম যে যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে যেন ভোটাররা প্রতিহত করেন এবং তিনি বলছেন যে যারা কেন্দ্র দখল করতে আসবে, জুলাই আন্দোলন যারা করেছিল সেই তরুণরাই এবার তাদেরকে প্রতিহত করবেন এবং কোনো নেতা ছাড়াই, রাজনৈতিক নেতা নির্দেশনা ছাড়াই যেন তারা কেন্দ্র দখল করতে আসা লোকদেরকে প্রতিহত করেন এবং যারা যে সকল মায়েরা ভোট কেন্দ্রে জুলাই আন্দোলনে পানি দিয়েছিলেন, তাদেরকে আন্দোলনের সময় সাহস জুগিয়েছিলেন, সেই মায়েরাই এবার কেন্দ্র দখল করতে আসা দুর্বৃত্তদের প্রতিহত করবেন বলে তিনি জানিয়েছেন এবং সকাল থেকে যেন সকলেই ভোট কেন্দ্রে ফজরের নামাজের পরে যেন ভোট কেন্দ্রে চলে আসেন এবং ভোট কেন্দ্র পাহারা দেন। এবং তিনি হ্যাঁ ভোটের পক্ষে বলছেন যে যারা এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা আসলে মিথ্যা তথ্য দিচ্ছে, প্রতারণা করছে। তো তিনি কিছুক্ষণের মধ্যেই এই এখানে যে উঠান বৈঠকটি আছে এখানে উপস্থিত হবেন এবং তিনি গ্রামে গ্রামে ঘুরছেন। তার সাথে স্থানীয় 11 দলীয় জোটের বিশেষ করে জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দরাও কিন্তু রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন এবং তিনি গ্রামে নারীদের সাথে কথা বলছেন, শিশু কিশোর সকলকে সাথে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং কথা বলছেন এবং তিনি এই দেবিদ্বারকে পরিবর্তনের জন্য তিনি বলছেন যে সকলের সহযোগিতা প্রয়োজন এবং আগামীতে মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তিনি সেটা প্রত্যাশা করেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেন যেন সেরকম পরিবেশ তৈরি হয়। তো তিনি দেবিদ্বার উপজেলায় আজ সারাদিনই বিকেল পর্যন্ত তিনি জনসংযোগ করবেন এবং সন্ধ্যার পর কুমিল্লা টাউন হলে একটি পথসভায় অংশগ্রহণ করবেন। সেখানে আসিফ মাহমুদ সহ তারা সেখানে বক্তব্য রাখবেন। এই ছিল কুমিল্লা দেবিদ্বার থেকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের প্রচারণা সবশেষ। কুমিল্লা নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ। আসছে নির্বাচন ঘিরে বরগুনার রাজনীতির মাঠ এখন বেশ সরগরম। সমুদ্র উপকূলীয় এ জেলায় ভোটের হাওয়া বইছে জোরে সোরে। তবে এবারের নির্বাচনে শুধু রাজনৈতিক সমীকরণ নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারী ভোটাররা। জেলায় সংখ্যাগরিষ্ঠ নারীরা এবার শুধু মার্কা নয়, বরং নিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থানের নিশ্চয়তা দেখে বেছে নিতে চান তাদের আগামীর প্রতিনিধি। সুজন আকুনের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়েছে মৎস্য ও কৃষি প্রধান জেলা বরগুনায়। তবে এই রাজনৈতিক উত্তাপের মাঝেও একটু ভিন্নভাবে ভাবছেন নারী সমাজ। এই জেলার অর্ধেকেরও বেশি নারী ভোটার রয়েছে। তাদের কাছে ভোট মানে নিরাপত্তা আর অধিকারের লড়াই। নারীদের এই ভাবনায় শুধু উচ্চশিক্ষা নয়, প্রাধান্য পাচ্ছে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও কর্মসংস্থান।
বরগুনার ইটবাড়িয়া গ্রামের আলমতি বেগম। এক মেয়েকে নিয়ে চলছে তার জীবন সংগ্রাম। এবারের ভোট নিয়ে তার চাওয়া এমন এক নেতৃত্ব যারা রান্নাঘরের স্বস্তি ফেরানোর পাশাপাশি তৈরি করবেন কর্মসংস্থানের সুযোগ। আগামী সরকারের কাছে যদি আমি এই মেয়েটার একটা চাকরি দেয় সরকার, তাই আমি একটু খাই পরে শান্তিতে থাকতে পারি। রাস্তা থেকে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং ঋণ সুবিধা দিয়ে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ত্বরান্বিত করাই জেলার কর্মজীবী নারীদের নতুন সরকারের প্রতি চাওয়া। আর নতুন প্রজন্মের ভোটাররা বলছেন স্বাস্থ্য শিক্ষা সহ সার্বিকভাবে নারী উন্নয়নে আগামীর সরকারকে হতে হবে উদ্যোগী। আমরা যেন রোডে নামে কাজ করে খাইতে পারি, আমরা যেন রোডে নামতে পারি, মেয়েরা যেন নিরাপদ পায়। যে যোগ্য প্রার্থী তাকেই আমরা ভোট দেব, আর আমাদের সুযোগ সুবিধা যে দেখবে, আমাদের পাশে থাকবে, তাকেই আমরা ভোট দেব। ভোট কেন্দ্রে গিয়ে যেন শান্তি মতন ভোট দিতে পারি। কর্মসংস্থানের বিষয়টা নিয়ে একটু কাজ করা উচিত, নারী উদ্যোক্তা তৈরি করা উচিত। বরগুনার ৬টি উপজেলা নিয়ে ২টি আসনে মোট ভোটার সংখ্যা ৮,৫৭,২০৩ জন। ২ আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি ৩,০৬৪ জন। তাই আগামীর জনপ্রতিনিধি বাছাইয়ে প্রধান ভূমিকায় এই নারী সমাজ। সুজনা কোন, এখন, বরগুনা। কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। বেলা 11:15টার দিকে উদ্ধারকারী ট্রেনের সহায়তায় বগি উদ্ধার করা হয়। তবে ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল এখনও শুরু হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার মধ্যরাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল 2 ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার ফলে 2 ট্রেনের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা সিলেট চট্টগ্রাম রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন সকাল 7:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। বরিশালে তীব্র সংকট দেখা দিয়েছে এলপি গ্যাসের পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। এতে ভোগান্তিতে পড়েছেন গ্যাস চালিত যানবাহন চালকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন এই সমস্যার সমাধান কোথায়, আর গ্যাস না পেয়ে কি বলছেন পরিবহন মালিকরা? আপনাকে ধন্যবাদ। পরিবহন মালিকরা খুব বিপাকে পড়েছেন। আমি যে পাম্পটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে কাশীপুর এলাকার একটি গ্যাস পাম্প। এখানে দেখাবার চেষ্টা করছি যে কি পরিস্থিতি তৈরি হয়েছে। ফুটেজে বলে দেবে যে আসলে বাস্তবতাটা কি। এই যে পাম্পটিতে আমরা রয়েছি, সেই পাম্পটির নাম হচ্ছে মদিনা এলপিজি গ্যাস স্টেশন। এটি বরিশাল নগরীর কাশীপুর এলাকায়। এখানে এসে আমরা যেটা দেখলাম, এখানে গ্যাস পাম্পে সুতার সাথে কিছু পলিথিন ঝুলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যারিকেড দিয়ে বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে এখানে গ্যাস নেই। এখানে কথা বললাম এখানকার যারা স্থানীয় কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে। তারা যেটা বললেন যে বেশ কিছুদিন যাবৎ তাদের কাছে গ্যাসের সংকট রয়েছে। গ্যাস না থাকার কারণে এখানে গাড়ির মালিকরা আসেন, গাড়ির ড্রাইভাররা আসেন, এসে তারা ফিরে যান, তাদের সঙ্গে বচসা হয়। এসব কারণে এলপিজি স্টেশন এক কথায় যদি বলা যায় যে বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। মদিনা এলপিজি স্টেশনটির মতো কিন্তু বরিশালের আরও বেশ কয়েকটি এলপিজি স্টেশন এক কথায় যদি বলি আমরা বন্ধ রয়েছে। কারণ হচ্ছে গ্যাস নাই। সে কারণে যারা গ্যাসের গাড়ির চালক রয়েছে, যারা সিএনজির চালক রয়েছে, তারা এখানে আসেন, খোঁজেন, এবং যখন তারা গ্যাস না পান তখন তাদের সঙ্গে ঝগড়া হয়, বকাবকি হয়। এইসব কারণে কিন্তু তারা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। আমরা যে জায়গাটিতে রয়েছি এটি কিন্তু একেবারে এক ধরনের, এক কথায় যদি বলি, বিরান ভূমি। কারণ বিরান ভূমি এই কারণে, এখানে কিন্তু সবাই জানে যে এই মুহূর্তে এখানে গ্যাস নেই। সে কারণে এখানে কিন্তু কোনো সিএনজি বা কোনো গাড়ি দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে, অর্থাৎ আমরা ছিলাম তুরাক পাম্প স্টেশনে, সেখানে কিন্তু একটি গাড়ি এসেছিল, সেখানে হামলে পড়েছিল সিএনজির চালকরা। কারণ কার আগে কি গ্যাস নিবে সেটা নিয়ে এক ধরনের মানে প্রতিযোগিতা চলছিল। সেখানে দেখেছি আমি তাদের সঙ্গে বচসা হয়েছে। তো গ্যাস না থাকার কারণে কিন্তু এখানকার বরিশালবাসী ভীষণ দুর্ভোগে পড়েছেন। গ্যাস না থাকার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। এর প্রভাব পড়বে সকল কিছুর উপর। এতটুকুই ছিল গ্যাস না থাকার সবশেষ খবর। কৃষিতে সমৃদ্ধ পাবনায় পেঁয়াজের সুনাম ও খ্যাতি রয়েছে দেশ জুড়ে। মাটির উর্বরতা ও সহিষ্ণুতা ভালো হওয়ায় এ জেলায় কৃষিতে রয়েছে ব্যাপক সম্ভাবনা। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় শীতের টমেটো চাষ করে লাভবান কৃষক। আর সার, বীজ ও বিভিন্ন পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। মাসুদ রানার প্রতিবেদনে বিস্তারিত।
বিস্তীর্ণ মাঠ জুড়ে থোকায় থোকায় ঝুলে আছে লাল সবুজ রঙের টমেটো। এমন চিত্র চোখে পড়বে সুজানগর খলিলপুর গ্রামে। মাঠ জুড়ে চাষ করা হয়েছে ওয়ান্ডারফুল 2 জাতের টমেটো। খলিলপুর গ্রামের কৃষক আনসার আলী প্রবাস থেকে দেশে ফিরে এসে শুরু করেন কৃষির আবাদ। উন্নত জাতের টমেটো চাষ করে সফল হয়েছেন এই উদ্যোক্তা। আমি খুবই লাভবান এবং আমার জীবনযাত্রার মান, আমার বাড়ি বা অবকাঠামো বা ছেলেমেয়ের লেখাপড়া সফল। ওয়ান্ডারফুল 2 জাতের টমেটো প্রতি বিঘায় উৎপাদন হয় 200 থেকে 250 মণ। এখানকার টমেটো সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও বেশি। এই জাতের টমেটো চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। তাই এবার টমেটোর ফলনটা একটু কম হলেও আমরা মানে টাকার দিক দিয়ে, দামের দিক দিয়ে এগিয়ে আছি আর কি। দামটা খুব ভালো আছে। 700-800 টাকা আমাদের বেতন দেয়, খুব ভালো একটা হাট যে দেয়। এখানে আমরা কাজ করে খুব লাভবান হচ্ছি। এবার একটু বাজার ভালো, যার কারণে কৃষকরা এবার বেশি ফলন পাচ্ছে। এদিকে কৃষকদের সার, বীজ ও বিভিন্ন পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করছেন বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এখানে তিনি ওয়ান্ডারফুল 2 জাতের একটি টমেটো চাষ করেছেন এবং মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এবং আশেপাশের কৃষকরা সেটা থেকে উদ্বুদ্ধ হয়েছে। এবং গত বছরে উনি মিন্টু সুপার নামে একটি টমেটো চাষ করেছিলেন, সেটা ওই এলাকায় সারা ফেলেছিল। তো এবছর যেটা সারা ফেলেছে, আমরা আশা করছি আগামী বছর এই জাতটি ওই এলাকাতে আরও বেশি ছড়িয়ে পড়বে এবং আরও কৃষক এটা গ্রহণ করে এবং লাভবান হবে। সুজানগরে এই বছর 550 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। মাসুদ জানা, এখন পাবনা। শেষ করবে এখন জনপদে, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পরিবারতন্ত্র থেকে দেশকে বের করে নিয়ে আসা হবে, যশোরে জামায়াত আমির। এরপর যাবেন সাতক্ষীরা, খুলনায় নেতাকর্মীদের উচ্ছ্বাস। 22 বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান। দুপুরে জনসমাবেশ, ব্যানার ফেস্টুনের প্রতীক হাতে কর্মী সমর্থকরা। বরগুনায় ভোটের হিসাব নিকাশের কেন্দ্রবিন্দু নারী ভোটার। শুধু মার্কা নয়, বরং নিরাপত্তা, কর্মসংস্থানের নিশ্চয়তা চান ভোটাররা। কিশোরগঞ্জের ভৈরবে মেল ট্রেনের বগি লাইনচ্যুত। 8 ঘন্টা ধরে ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ। পাবনার বিস্তীর্ণ মাঠ জুড়ে লাল সবুজ টমেটো। মাঠের উর্বরতায় বাড়ছে উৎপাদন, ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশা চাষিদের। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।